শুধু ব্লাউজ আর পেটিকোট পরে বসে বসে ফোন টিপছি আর কফি খাচ্ছি নিজের রুমে। হঠাৎ দরজা ঠেলে আহান ভাইয়া ঢুকলো। নিজেকে ঠিক করার সময়ই পেলাম না। ভাইয়া হুট করে ঘরে ঢুকেই বলল, এই আমরা কানামাছি খেলছি, তোর রুমে আমি লুকাবো? কোথায় লুকাই? দেখি ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। এত সময় খেয়াল করেনি আমাকে। লজ্জায় মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে। ভাইয়া খুব জোরে চিৎকার দিয়ে উঠল, আর আমি কি করব না বুঝে হাবার মতো দাঁড়িয়ে আছি। ভাইয়া এত জোরে চিৎকার দিছে মনে হচ্ছে আমার কানের 12টা বেজে গেছে। ভাইয়া চিৎকার করা বাদ দিয়ে দিল দৌড়। খুব লজ্জা লাগছে। ছি ছি, ভাইয়ার সামনে এভাবে পালানোর জন্য কি আর কোনো ঘর পেল না? আমার রুমেই আসতে হলো। উফ, ভালো লাগে না। আমার বড় ভাইয়ের বিয়ে আর গায়ে হলুদ ছিল। বাড়িতে অনেক মানুষ, তাই নিজের রুমে এসে গরমে শাড়ি খুলে বসেছিলাম, কারণ আমার রুমে কেউ আসে না। কিন্তু এই আহান ভাইয়া যে কোথায় থেকে উড়ে আসলো কে জানে। যদি কাউকে বলে দেয় তাহলে তো আমার মান সম্মান সব শেষ। আর ভাইয়ার সামনেই বা যাবো কি করে? এসব ভেবেই কান্না পাচ্ছে। আমার নাম মিহি, সবাই মনু বলে। আসলে মনু বাচ্চাদের বলা হয়, কিন্তু এর কারণ হলো আহান ভাইয়া। উনিই সবাইকে শিখিয়েছেন আমাকে মনু বলে ডাকার জন্য। বাড়ির সব থেকে ছোট সদস্যরাও আমাকে মনু বলে ডাকে। ভেবেই আমার কান্না পায়। আর আহান ভাইয়া হলো আমার একমাত্র খালামণির একমাত্র ছেলে, আর ছোট একটা মেয়েও আছে। আর সব থেকে সিক্রেট ব্যাপার হলো আমি মনে প্রাণে আহান ভাইয়াকে ভালোবাসি, কিন্তু তার হাবভাবে কখনো আমার প্রতি কিছুই পাইনি, শুধু অপমান করাটাই পাইছি। সে যাই হোক, আহান ভাইয়ার সাথে ওই ঝামেলা হওয়ার পর লজ্জায় আর বাইরে বের হইনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 8টা বাজে। তবে বাইরে এত চেঁচামেচি, মনে হচ্ছে 11টা বাজে। বিরক্ত নিয়ে উঠে ফ্রেশ হলাম। বাইরে যেতে ইচ্ছে করছে না, তবুও রেডি হলাম। না, আজ আর শাড়ি পরবো না। একটা অরেঞ্জ কালারের জামা পরলাম আর চুলগুলো ছেড়ে দিয়েছি। হালকা সাজলাম। সাজার মন নাই, তবুও সাজলাম, কারণ আর যারা আছে তারা সবাই মুখে মেকআপ দিয়ে এমন একটা ভাব নিবে যে কেউ কাউকে চিনতে পারা মুশকিল। এমনকি নিজেরা নিজের চেহারা আয়নায় দেখে নিজেই চিনতে পারে না। আর সেখানে আমার সাজ হলো, মন চাইলে ফেয়ার অ্যান্ড লাভলি দিতেও পারে, নাও পারে। হালকা কাজল, হালকা গোলাপি লিপস্টিক, ব্যাস এটাই আমার সাজ। রুম থেকে বের হয়ে যা শুনলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কারণ আহান ভাইয়া সবাইকে বলে বেরিয়েছে আমি নাকি খালি গায়ে বসে থাকি। উফ, এই ছেলেটা আমার সব মান সম্মান শেষ করে দিল। আপুদের কাছে কি একটু বসেছিলাম, কিন্তু সবাই আমার এই ব্যাপারটা নিয়ে খুব মজা নিল, তাই ছাদে যাওয়াই উত্তম। এদের কাছে থাকলে আমার 12টা বাজবে, কিন্তু আহান ভাইয়াকে কোথাও দেখলাম না। একবার পায়ের সামনে, তখন বুঝাবো অসহ্যকর। ছাদে যাব বলে সিঁড়ির দিকে পা বাড়াতেই হাতে কারো টান পড়লো। তাকিয়ে দেখি আমার ছোট কাকুর মেয়ে ক্লাস 9-এ পড়ে, তবে পাকা অনেক। কি হয়েছে, হাত ধরে টানতেছিস কেন? মনু আপু, শুনলাম তুমি নাকি খালি গায়ে বসে থাকো। বলেই ঠিক করে হেসে দিল। উফ, এই পুস্কি মেয়েটাও আমাকে লজ্জা দিচ্ছে। ওই, তোকে এসব কে বলেছে? মাই ক্রাশ। এই হিয়ালি না করে বলতো, তোর এই মাই ক্রাশটা কে? আমি ভার্সিটিতে উঠে গেলাম, এখনো ক্রাশ বাস খেতে পারলাম না, আর তুই এইটুকু পুচকি, তোর কিনা ক্রাশ আছে? আমার ক্রাশ তো আয়ান ভাইয়া। বলেই জিভ কাটলো। কি কি কি? আহান ভাইয়া তোর ক্রাশ? আপু কি করব বলো না প্লিজ। ভাইয়া আমার অনেক বড়, না হলে প্রপোজ করতাম, বাট ভাইয়া অনেক বড়। মাই ব্যাড লাক। তুমি কাউরে বলো না যেন, বুঝই তো অমন একটা চকলেট নয় সামনে দিয়ে ঘুরলে কার না ভালো লাগে বলো। আমি অর্পার কথায় ওর দিকে চেয়ে আছি। ভাবা যায় আহান ভাইয়াকে নাকি ওর ভালো লাগে। অনেক রাগ হলো। মনে হচ্ছিল একটা চড় মেরে বলি আমার প্রপার্টির দিকে নজর দিবি না, কিন্তু তা কখনোই সম্ভব না। অর্পার কথা শুনে আর কিছু ভালো লাগছে না। কিছু খাওয়া উচিত, তাই খাওয়ার জন্য রান্না করে গেলাম। ওমা, সেখানে গিয়ে দেখি আহান ভাইয়া একটা বড় বাটির পুরো 1 বাটি মাংস পরোটা দিয়ে খাচ্ছে। ওনার অমন খাওয়া দেখে আমার খিদেটা যেন বেড়ে গেল, কিন্তু রাতের কথা মনে করে আর যেতে ইচ্ছে করছে না। পেছন ফিরে চলে আসতে যাব, তখনই আহান ভাইয়া ডাক দিল। দেখি মাংসের বাটি আরেকটা পরোটা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। কি হয়েছে? কি আর হবে, চল আমার কাজ করে দিবি। আমি আপনার কি কাজ করব? বাড়িতে ফুল সজ্জা সাজানোর জন্য ফুল আনা হয়েছে অনেক। তো তো কি, আমি বসে থাকবো আর তুই ফুলগুলো সব ঠিক করবি? চল আগে। পারবো না। কি বললি, পারবি না? খালাম্মুকে কিন্তু বলে দেবো কালকের কথা। কি আর বলবেন, সবাইকেই তো বলেই দিছেন। আরে ও তো বাচ্চাদের বলেছে, বড়দের তো বলিনি। আমার কথা না শুনলে বিয়ে বাড়ির সবাই জানবে। কি আর করা, মুখ গোল করে চলে গেল ভাইয়ার পিছু পিছু। খুব খিদে লাগছে মিহির, আর আহান তাকে খুব খাটিয়েছে সারাদিন।
ভালো লাগে না। রাগ করে না খেয়েই রুমে চলে গেল। ফোনটা টেবিল থেকে নিতেই দেখলো একটা ভাঁজ করা কাগজ। কৌতূহল মেটাতে খুলে দেখলো সেখানে লেখা আছে, প্রেয়সী, তুমি কি জানো তোমার ওই মায়ামাখা মুখটি দেখার জন্য কত বাহানা করি? তোমার অভিমানে রাগে রাগে মুখটা দেখতে আমার কত ভালো লাগে। তোমার সাথে এমন লুকোচুরি করতেও ভীষণ একটা ভালো লাগা কাজ করে। মনে হয় প্রতিনিয়ত তোমার ওই দু চোখের অতলে আমি তলিয়ে যাচ্ছি। আমার মিহু পাখি, সবাই তোমাকে মনু বলে ডাকে, আর আমি তোমাকে আমার মিহু পাখি বলে ডাকবো। চিঠিটা পড়ে মাথা ঘুরছে মিহির। এমন করে কে চিঠি লিখলো? বাড়িতে বড় বলতে তো শুধু তার ভাইয়া আর আহান ভাইয়াই আছে, আর সব তো পিচ্ছি। এত আবেগ দিয়ে কে লিখলো? তার মানে আহান ভাইয়া? না না, ওনাকে দেখে তো মনে হয় না উনি মিহিরকে ভালোবাসে। এসব ভাবনার ভেতরেই কেউ চিঠিটা হাত থেকে টান দিয়ে নিয়ে নিল। তাকিয়ে দেখে আহান ভাইয়া। আমাকে কাগজটা ফিরিয়ে দিন। আরে দাঁড়া না, এত জ্বালাস কেন? আহান ভাইয়া চিঠিটা পড়ে বলল, বাহ বাহ, এইসবও করা হচ্ছে? খালি গায়ে নিজের রুমে বসে থাকিস, আবার এই প্রেমপত্র নিয়েও ঘুরছিস। কি ব্যাপার? খালামুখে কি তোর বিয়ের কথা ভাবতে বলবো? দুই ব্রু নাচিয়ে বলল। আহান ভাইয়ার এই ব্রু নাচিয়ে হালকা দুষ্টু হাসিময় মুখটা ভীষণ ভালো লাগছিল। যতবার দেখি ততবার নতুন করে প্রেমে পড়ি। আমার ভাবনার ভেতর ভাইয়া হাত দিয়ে তুড়ি বাজিয়ে বলল, কি রে, বিয়ের স্বপ্ন দেখছিস নাকি? ধেত, কি যে বলেন! আমার বিয়ে নিয়ে অত টেনশন নাই, বুঝলেন? নিজে বুড়ো হচ্ছেন দেখেছেন, চান তো নিজে বিয়ে করে বেড়ান। কি বললি? আমি বুড়ো? জানিস, কলেজের মেয়েদের বাদ দিলাম, ছেলেরা পর্যন্ত আমাকে দেখলে ক্রাশ খায়, আর সবাই চকলেট বয় বলে, বুঝলি? মুখ ভেঙচিয়ে বলল মিহি। চকলেট বয় না, গোবর বয় বলে। মারবো টেনে একটা থাপ্পড়, মায়েরা ভূতের 14 ঠ্যাং দেখাই দেব। যা তো, আমার জন্য চা নিয়ে আয়। পারবো না। কথায় কথায় পারবো না বলিস কেন? শোন, 10 মিনিটের ভেতর চা নিয়ে আসবি, আর তা না হলে সবাইকে বলবো প্রেম করে বেড়াচ্ছিস। ও, আর শোন, তুই আজ শাড়ি পরিসনি কেন? শাড়ি পরে খোপা করে তারপর চা নিয়ে আসবি। তা না হলে মনে আছে তো, চিঠির ব্যাপার ফাঁস হয়ে যাবে। কিন্তু শাড়ি পরবো কেন? এটা কোন ধরনের কথা? পড়তে বলছি, পড়বি, বুঝলি? বলেই চলে গেল একটু চোখ টিপ দিয়ে। উফ, এই ছেলেটাকে কিছু বলতে গিয়েও বলতে পারি না। কেন যে আমার এমন হয়? যতদিন যাচ্ছে ভাইয়াকে তত বেশি ভালোবেসে ফেলছি। না, এটা ঠিক না। এটা তো কেয়া পাতার নৌকার মতো। যেমন কেয়া পাতা দিয়ে নৌকা বানালে তা শুধু খেলা করার পাত্র হয়, সেই নৌকা কোনো কাজের না, তেমনি আহান ভাইয়ারও আমার প্রতি কোনো ফিলিংস নেই। উফ মনু, এটা কি চা না শরবত? ওয়াক থু। এটা কি কথা? এই নিয়ে 5 কাপ চা আনলাম। তোমার কাছে মনে হয় একবার বেশি গরম হয়ে যায়, না হয় বেশি ঠান্ডা হয়ে যায়, আর তা না হলে চিনি কম। উহু, এত কমপ্লেন না করে নিজে বানিয়ে চা খান গিয়ে। এই চুপ, তোকে বলছি তুই করবি, বুঝলি? এখন যা, তুই আমার পোড়া কপাল। এখন এই শরবত বনাম চাই খেতে হবে আমাকে। মিহিও মুখ ভেঙচি দিয়ে চলে আসলো। কি আর করবে, দিন দিন এই মানুষটার মায়ায় খুব বাজেভাবে জড়িয়ে যাচ্ছে সে। মিহির ভাইয়ার বিয়েটা খুব ভালোভাবেই হয়ে গেল। বাড়ি পুরো ফাঁকা, তবে আহান ভাইয়া আর খালামণি আছে। তারা কিছুদিন পর যাবে। খালামণির বাসা মিহিদের বাসার থেকে বেশি দূরে না, বাড়িতে কেউ নেই বললেই চলে। ভাইয়া আর ভাবি আজ সকালে ভাবির বাপের বাড়ি গিয়েছে। এই নতুন ভাবিও একদিন এসে জেনে গিয়েছে মিহির নাম মনু, আর সে নিজের রুমে খালি গায়ে বসে থাকে। উফ, মনটা তার তেজপাতা হয়ে যায় এই কথাগুলা শুনলে। হঠাৎ জানালা দিয়ে কি যেন একটা রুমের ভিতর পড়লো। কেউ হয়তো কিছু ছুঁড়ে মেরেছে। ওমা, এটা তো একটা ভাঁজ করা কাগজ। খুলে দেখি সেম হাতের লেখা। তাতে লেখা ছিল, তুমি কি চাও মিহুমণি আমি পাগল হয়ে যাই? তুমি কি জানো তোমার অগোছালো শাড়ি আর ভাবলিসীন ভাবে কাঁচা হাতের বাঁধা খোপা, সাথে লিপটে যাওয়া কাজল আমাকে কতটা টানে? জানো, তোমার ওই ঘুম ঘুম চোখ দুটো আমাকে খুব বাজেভাবে পাগল করে। এই ছোট ছোট অনুভূতিগুলো দিন দিন এতটা বাড়ছে, তা তোমাকে বলে বোঝাতে পারবো না। উফ, আমি আছি আমার জ্বালায়, আর এই চিঠি ভাঁজ আছে তার পাগলামিতে। তুই কে ভাই, একটু বলবি? তুই যে কে জানতে পারলেও হতো, কারণ আহান ভাইয়ার কাছ থেকে ছ্যাঁকা নামক যন্ত্রণা পেয়ে এই চিঠি ভাঁজকেই বিয়ে করে নেব। চিঠির কথাগুলো আমার দারুণ লাগে, সে যেই হোক না কেন। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না হেসে চিঠিটা লুকিয়ে ফেলো, না হলে আহান ভাইয়ের নজরে পড়লে এবার তোর কপালে দুর্ভাগ্য আছে। এই এই, কে রে? আমি, আপু আমি। উফ অর্পা, তুই এভাবে চোরের মতো আমার রুমে আসলি কেন? তোমার সাথে গোপন কথা আছে।
কি কথা? আমি কবিতা লিখছি। কি আহান ভাইয়াকে নিয়ে। কি লিখছিস? আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। অর্পা দ্বিগুণ উৎসাহ নিয়ে পড়া শুরু করলো। তুমি আমার মনের মানুষ, তোমার সাথে ফুচকা খাবো ঘাপুস ঘুপুস। তুমি আমার বর্ষার ছাতা, আমি তোমার গায়ের কথা। তুমি আমার। থাম থাম। কি হলো আপু? কিছু না, তুই কি এসব লিখেছিস? সুন্দর হয়েছে না বলো আপু? এসব বাদ দিয়ে বই পড়া মন দে, ছাগল কোথাকার। কেন আপু? আমি তো মনে করি আমার ভবিষ্যতে কবি হওয়ার সম্ভাবনা 100% আর তুমি তো সবটুকু শুনলেও না। না, শুনবো না, তুই যা। তোর এই হাবলু মার্কা কবিতা শুনে আমার দম বন্ধ হয়ে আসছে। এরই মাঝে হাসি মুখে মা আর খালামণি আমার রুমে ঢুকলেন। কি ব্যাপার, তোরা দুই বোন কি করিস? আমি কিছু বলতে যাব তার আগে অর্পা বলল, আপুর কাছ থেকে ম্যাথ পড়বো, তাই কখন আসবো শুনতে আসছি। ওলে আমার এই ছোট মেয়েটা খুব লক্ষ্মী। ওর মতো ভালো মেয়ে আর হয় না। অর্পা দাঁত কেলিয়ে বলল, আমি যাই, আমাকে আবার পড়তে বসতে হবে, সামনে এক্সাম। বাহ, খুব ভালো। এইটুকু বয়সে পড়ায় কত মনোযোগ। এই মা আর খালামনের কথা শুনে আমার যে কি হচ্ছে তা আর বলে বোঝাতে পারবো না। আর এই মেয়েটা কত ঢং যে জানে। শোন না মিহি, বলো। মা, তোর তো 2-3টা ভার্সিটিতে চান্স হয়েছে। আহান যে ভার্সিটিতে পড়ে ওই ভার্সিটিতেও তোর চান্স হয়েছে দেখলাম। তাই তোর খালামনি আর আহান মিলে তোকে ওই ভার্সিটিতেই ভর্তি করব, বুঝলি? এতে আহান তোকে অনেক হেল্প করতে পারবে। মা আর খালামণি আর কিছু সময় কথা বলে চলে গেল। আর মিহির হৃদস্পন্দন ঠক ঠক করছে। যাকে দেখতে চায় না তাকেই দেখতে হবে। আর আহান ভাইয়াও আছে, তার কি দরকার ছিল তাকে মাতব্বরি করে তার ভার্সিটিতে ভর্তি করতে? যদি পুরনো খামের নতুন করে কোনো চিঠি আসে তবে তুমি ভুলে যেও না আমায়, কারণ আমি এখন যেমন তোমাকে ভালোবাসি পরেও তেমনটাই ভালোবাসবো। শুভ সকাল মিহু পাখি। সকাল সকাল ঘুম ভাঙতেই এই চিঠিটা পাওয়ায় বেশ বিরক্ত হয়ে গেল মিহি। কিন্তু এই চিঠিটা পড়ে অতটাও খারাপ লাগেনি। এই চিঠিবাজের চিঠির প্রেমে পড়ে যাচ্ছে মিহি। কেন এমন লুকোচুরি খেলছে? আর মিহি তো আহান ভাইয়াকে ভালোবাসে, তাহলে এই চিঠিবাজের চিঠির প্রেমে পড়ে যাচ্ছে, এটা তো ঠিক না। কিন্তু আহান ভাইয়া তো আমার দিকে ফিরেও তাকায় না। আহান ভাইয়া প্রেম করলে বা বিয়ে করলে ছ্যাঁকা খাওয়ার পর এই চিঠিবাজকেই বিয়ে করে নিব। দেখ কি সব ভাবছি। আজ ফার্স্ট ডে ভার্সিটিতে, এসব না ভেবে রেডি হয়ে নেওয়াই ঠিক হবে। ফ্রেশ হয়ে খেতে বসলাম, মা আমাকে খাইয়ে দিতেছে। উফ মা, এভাবে ঠেসে ঠেসে গালের ভেতর ভাত ঢোকাচ্ছ? মনে হচ্ছে আমি জীবনের প্রথম খাচ্ছি, আর এই ভাতগুলো না খেলে মারা যাব। ওরে মিহি, কথা বলিস কেন? দিন দিন তো রোগা হয়ে যাচ্ছিস। বিয়ে দিতে হবে তো। বেশি বেশি খেয়ে মোটা হ, বুঝলি? ও দাদি, তুমি আমার বিয়ে নিয়ে পড়লে? সবে ভার্সিটিতে উঠলাম, একটু লাইফটা নিজের মতো এনজয় করব, তারপর বিয়ে নিয়ে ভাববো। ভুল কি বলেছে? তোর বিয়ে দেওয়া লাগবে না তো কি? বড় হয়ে গেছিস, বিয়ে তো দিতেই হবে। তোর বাবাকে বলবো নাকি বিয়ের জন্য পাত্র খুঁজতে? মা, কি সব বলো? আমি বিয়ে করব না, ব্যাস বলেই রাগ করে চলে আসলাম। আমাকে নাকি বিয়ে দিবে। ও আমার মিহি, রাগ করে না মা, আর কিছুটা খেয়ে যা। মা ডাকতে থাকুক, আমি কথা বলবো না। রুমে গিয়ে নিজের ব্যাগ নিয়ে বের হতেই অর্পার সাথে দেখা। এই ফাজিলের হাড্ডি মার্কা মেয়ের সাথে এখন কথা বলা ঠিক হবে না। পাশ কেটে চলে যেতেই ও বলল, আরে আপু, এটা কি অবস্থা তোমার? কেন, কি অবস্থা? এটা কি পরেছো? জিন্স প্যান্ট, লাল খয়েরি কালারের রং জামা, ওড়না গলায় পেঁচানো, খোলা চুল আর কাজল। তো কি হয়েছে তাতে? আরে প্রথম দিন ভার্সিটিতে যাচ্ছ, একটু সাজবা, গর্জিয়াস জামা পরবা। এতে ছেলেরা তোমাকে দেখবে, তোমার প্রতি ইমপ্রেস হবে, আর তুমি সবার নজরে পড়বে, বুঝলা? ওই, আমি ভার্সিটিতে পড়তে যাচ্ছি, কোনো বিয়ে বাড়ি যাচ্ছি না। আর তুই এই ইমপ্রেসের ব্যাপারে কি বুঝিস রে? সর, আমার সময় নেই তোর ফালতু কথা শোনার। ও আপু, আরেকটা কথা শোনো না। বল। তোমার ভার্সিটিতে তো আহান ভাইয়াও পড়ে, তাই না? তো এত তো করো কেন? যতই হোক মাই ক্রাশ আহান ভাইয়া। তুমি একটু আমার হেল্প করতে পারবে? আহান ভাইয়াকে একটু পটিয়ে দিতে পারবে? এই বদমেয়ে বলে কি আমি নিজের জন্যই পটাতে পারলাম না, ওনার জন্য নাকি আহান ভাইয়াকে পটিয়ে দিব? যত দেশের বাজে কথা এর কাছে আছে, মন চায় ফ্যানের সাথে উল্টো করে ঝুলিয়ে মারি।
কি হলো আপু, চুপ করে আছো কেন? এই তোর স্কুল নাই? যা স্কুলে যা, সর সামনে থেকে, না হলে আমি কিন্তু ছোট মাকে ডাক দিব। ছোট মা কিন্তু রান্নাঘরে আছে। তুমি না আপু আনরোমান্টিক। তুই যাবি? যাচ্ছি। বলেই মুখ ভেঙচি দিয়ে চলে গেল। মন চাচ্ছে ওর ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেই। কি রে মৌ, তুই তখন থেকে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? এবার হাঁ বন্ধ কর, না হলে কিন্তু একটা লাথি মারবো। তুই এসব কি শোনালি? এত ভালোবাসা দিয়ে আমাকেও 2 লাইন লিখলে আমি তো পটে যেতাম রে। আর তুই আহান ফাহান এর পেছনে পড়ে আছিস যে তোকে পাত্তা দেয় না। কি বললি তুই? শোন, আহান ভাইয়া সম্পর্কে একটাও বাজে কথা আমি মানবো না। তুই আমার বেস্ট ফ্রেন্ড না অন্য কিছু। কেন? আমি কি করলাম? আহান ভাইয়াকে নিয়ে পড়ে আছি মানে কি? আর সে আমাকে পাত্তা দেয় না মানে কি? সত্যি তো বললাম। সে তোকে ওই সত্যবাদী তুলসী পাতা, সর সামনে থেকে। কই আমাকে একটু সাপোর্ট দিবি তা না, আমার সামনে থেকে সর, কাছে আসবি না। কেন যে তুই এই কলেজে চান্স পেলি? রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম আর মৌকে বকা দিচ্ছিলাম। এই মৌটার ওপরও বেশ রাগ হচ্ছে, সবসময় আমার মনোবল ভেঙে দেয়। ও নাকি আবার আমার বেস্ট ফ্রেন্ড। কে জানি মুখটা চেপে ধরে রেখেছে, কিন্তু রুমটা এতই অন্ধকার যে হাতও দেখা যাচ্ছে না। কে জানি মুখের উপর হাত সরিয়ে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট লাগিয়ে দিল। এত জোরেই চেপে ধরেছে যে আমি একটুও নড়তে পারছি না, আর চেঁচাতেও পারছি না। সে তার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা লাগিয়েছে তো লাগিয়েছে, ছাড়ার নাম পর্যন্ত নিচ্ছে না। খুব ভয় করছে, কিন্তু এই পারফিউমটা আমার চেনা চেনা লাগছে। মনে হচ্ছে আহান ভাইয়াই আমাকে এভাবে ধরেছে, কিন্তু উনি তো আমার দিকে ফিরেই তাকায় না। উফ, এই লোকটা কে? কিছু সময় পর আমাকে ছেড়ে দিল, আর আমি চেঁচামেচি করছি কিন্তু কেউ আসছে না। একটু পরে দরজাটা খুলে গেল। বাইরে বের হয়েই দেখলাম একটা ভাঁজ করা কাগজ। খুলতেই দেখলাম তাতে লেখা, ভালোবাসা যদি শস্য ক্ষেত হয় তাহলে বিশ্বাস তার বীজ, আর পরিচর্যা হলো তার আবেগ। মনে করো আমি সেই আবেগের বশেই তোমার এতটা কাছে এসেছি। আর বিশ্বাস করো, অনেকবার নিজেকে সামলানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। আজ তোমাকে খুব সুন্দর লাগছে। না সাজলেই শুধু কাজলেই আমার মিহু পাখিকে অনেক সুন্দর লাগে। এটা কি ছিল? আমার মাথাটা আর বোধহয় কাজ করবে না। আহান ভাইয়াও কলেজে পড়ে, আর এই চিঠিবাজও এই কলেজে পড়ে। আহান ভাইয়া জানতে পারলে তো দুনিয়া লয় করবে। এবার আমি কি করব? মন চাচ্ছে এখান থেকে পালিয়ে যাই। ভাই, এটা তুই কি করলি? মেয়েটাকে প্রথম দিনেই? ছোট মানুষ, ভয় পেয়েছে হয়তো। আজকেই এমনটা না করলেও পারতি। উফ, থামবি শাওন। ও আমাকে পাগল করে দিচ্ছিল। জানিস, আমি রাত্রে ঘুমাতে পারি না ওর কথা ভেবে। কি করব, মন তো মানছিল না। ভাবছি কি করে ওকে প্রপোজ করব। ও কিভাবে নেবে? যতই হোক ও আমার বোন, যদি বাসায় বলে দেয়। আমি তো সবসময় ওর সামনে এমন ভাবে থাকি ও আমার অনুভূতির কিছু বুঝতেই পারে না। তোকে ভাবতে চেয়ে মনে যদি প্রেম হতো কেমন হয় তবে? অন্য কিছু ভাবছি ইশারায়। বেহায়া মন কেন খোঁজে অকারণে তোকে? আমার সাজানো গল্পটা শুধু যে তোকেই ঘিরে। খুব ভালোবাসি তোকে মিহু পাখি। ওর সামনে গিয়ে এভাবে বললে হবে না দোস্ত? কি রে, অমন হাঁ করে আছিস কেন? না, আসলে তুই একটা মেয়ের প্রেমে পড়ে দিন দিন কবি হয়ে যাচ্ছিস। এটা নিতে পারছি না ভাই। কেন? এটা বললে ওকে রাজি হবে না? সে আমি জানি না। ওর ছোট মাথায় তোর এই কবি মার্কা কথা ঢুকবে কিনা সন্দেহ আছে। তার উপর তুই ওকে যে পরিমাণে জ্বালাস, কি জানি কি করবে। কি বলিস? কিস করে আসলাম আর ও এখন রাজি না হলে আমি তো পাগল হয়ে যাব ভাই। কিছু তো একটা করতেই হবে। কি যে করি? কি করবা আহান? কে? আমি চিনতে পারছো না? ও, কি করবা? আর কি সব ভাবছো? কিছু না। বলো না। তোমার না জানলেও চলবে, বুঝলা? সেটা সময় বলবে। আর তুমি যে কেন আমাকে ইগনোর করছো তাও আমি জানতে পারবো। বলেই চলে গেল। উফ, এই মেয়েটাও না পারে। আমি বাঁচি না আমার জ্বালায়, আর ও আছে ওর উল্টো পাল্টা কাজ নিয়ে। যাই বলিস, তোর মার কিন্তু নীরাকে বেশ পছন্দ। কি? আগে বলিসনি কেন? মনে ছিল না? সে যাই হোক, কিন্তু মিহুকে প্রপোজ করব কি করব না এটা ভেবেই কুল পাচ্ছি না। যদি বাড়িতে বলে দেয়। এসব কি মিহি? তোর চিঠিবাজ এখানেও? আই মিন কি? আসলে এটা তোর আহান ভাইয়া না তো? কি যে বলিস? উনি হলে তো আমি নাচতে নাচতে গিয়ে ওনার কোলে উঠতাম। তুই ভাইয়ের কোলে উঠবি?
ভাইয়া হলে তো উঠতাম, কিন্তু উনি তো আমার দিকে ফিরেও তাকায় না। যাই বলিস, আমার কেমন কেমন লাগছে এটা। আমাকে মিথ্যা সান্ত্বনা দিস না, কষ্টে আমার বুকটা ফেটে যায়। যাই হোক, কিন্তু তুই বারবার টিস্যু দিয়ে ঠোঁট মুছছিস কেন? কি হয়েছে দেখি? কই কিছু হয়নি, কি দেখবি দেখ। এটা কি মিহি, তোর ঠোঁটে কামড়ের দাগ কেন? কই না তো, ও কিছু না, অনেক দেরি হয়ে গেছে, চল বাড়ি যাই। মাঠের মাঝখানে বসে থাকার কোনো মানে হয় না, মা টেনশন করবে। বলেই উঠে দাঁড়ালাম। পেছন থেকে কে যেন আমার মাথায় টোকা মারলো। কে রে বলে পেছনে ফিরতেই দেখি আহান ভাইয়া। আহান ভাইয়া আপনি? কেন, অন্য কাউকে আশা করছিলি নাকি? না মানে আসলে কি মানে মানে করছিস? আর এখানে বসে কি করিস? ছেলে দেখছিস নাকি? আর তুই আমার সাথে দেখা করিসনি কেন? সকালে কলেজে এসে আমার তোকে খুঁজে বেড়াতে হলো, তাও এই দুপুরে তোকে খুঁজে পেলাম। সত্যি কথা বল, কি করছিলি, কোথায় ছিলি? ইমা ভাইয়া এমন ভাবে কথা বলছে কেন? ভাইয়া কি আমার সেই রুমের ব্যাপারে জেনে গেল নাকি? ওরে বাবা, তাহলে তো আমি শেষ, মা কালই বিয়ে দিয়ে দিবে। কি হলো, কি ভাবছিস? আমি এই কলেজের সিনিয়র, আর তুই এখন থেকে কলেজে এসে আমাকে সালাম দিয়ে ক্লাসে যাবি, আর ক্লাস শেষ হলে আমার সাথে দেখা করে তারপর যাবি। আমার ঠেকা পড়ছে আপনাকে সালাম করতে। করবি না? না। খুব বেশি বার বেড়েছিস, দাঁড়া তোর ব্যবস্থা করছি। কি কচু করবেন আপনি? দেখিস কি করি। আচ্ছা দেখা যাবে। আহান ভাইয়া চলে গেল, আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এই ছেলেটা শুধু জ্বালায়, ভালো লাগে না। আমি বাসায় চলে আসলাম। হায় আল্লাহ, একটু বই পড়তে বসেছিলাম, মায়ের বিয়ে বিয়ে কথা শুনবো না বলে নিজে থেকে পড়তে বসলাম, আর এই চিঠিবাজ আমাকে এখনই চিঠি পাঠালো। ভেরি ব্যাড। এটা ঠিক না, আমার মনোসংযোগ নষ্ট করা একদম ঠিক হয়নি। তারপরেও চিঠিটা একবার পড়ে দেখি। চিঠিতে লেখা, তুমি গল্প হয়েও গল্প না, তুমি সত্যি হয়েও কল্পনা। জানো তোমার ওই চোখ দুটো আমায় কত টানে তোমার প্রতি, তুমি জানো না। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তোমার কোলে মাথা রেখে শান্তির নিঃশ্বাস নিতে পারবো, যেখানে থাকবে না কোনো বাধা। চিঠি পড়ে ভাবতেছি কে এই চিঠিবাজ। তখনই আমার ভাবনার ভেতর দরজায় টোকা পড়লো। চিঠিটা লুকিয়ে দরজা খুলতেই দেখি মা আর আহান ভাইয়া দাঁড়িয়ে। কিন্তু এরা এখানে কেন? আহান ভাইয়া আমাদের বাড়িতে কি করতে এসেছে এই অসময়ে? এই শর্ত দরজার সামনে হাবার মতো দাঁড়িয়ে আছে। আমাকে ঠেলে আহান ভাইয়া আর মা রুমে ঢুকলো। কি হয়েছে মা, তোমরা এখানে? মা দাঁত কেলিয়ে বলল, কিছু হয়নি, আহান তোকে কি দেবে দেখ। আহান ভাইয়া প্যাকেট থেকে একটা কালো ফ্রেম আর বড় একটা চশমা বের করে আমার চোখে পরিয়ে দিল। এটা কি হলো? আমার চোখ তো ঠিক আছে, তাহলে চশমা কেন? আর এমন দাদু মার্কা চশমা আমি পরবো না। চুপ কর, এটা পরে প্রতিদিন কলেজে যাবি, আর এই চশমা পরলে তোকে বুড়ি বুড়ি লাগবে, ছেলেরা তোর দিকে ফিরেও তাকাবে না। মা এটা কি হলো? ঠিক হয়েছে, আমি তোর বিয়ের ব্যাপারে বলেছিলাম আহানকে যে তোর বিয়ে দিব, কিন্তু তুই পড়তে চাস, তাই আহান বলল তোর তো তাড়াতাড়ি বিয়ে দেওয়ার দরকার নাই, তোকে তোর দাদির মতো একটা চশমা পরিয়ে কলেজে পাঠালে ছেলেরা তাকাবে না, আর আমি চিন্তামুক্ত থাকবো। আমার আইডিয়াটা কেমন খালামণি? আমার সোনা ছেলে খুব ভালো, আমার আর মিহিকে নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু আমি এই চশমা পরবো না, ব্যাস। শোন, এই চশমা না পরে কলেজে গেলে তোকে আমি বিয়ে দিব, ব্যাস, বুঝলি? আমার অনেক কাজ আছে, যাই। বলেই মা চলে গেল। তাকিয়ে দেখি আহান ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসছে। দেখে মন চাচ্ছে ওনার খোঁচা খোঁচা দাড়িগুলো সান্না দিয়ে তুলে ফেলি, ফাজিল একটা। হঠাৎ আহান ভাইয়া আমার হাত ধরে এত জোরে টান দিল যে আমি তার বুকে গিয়ে ধাক্কা খেলাম। অবাক হয়ে তাকিয়ে দেখি উনি আমার দিকে এক নজরে তাকিয়ে আছেন। আহান ভাইয়া এমন ভাবে তাকাচ্ছেন, আমি ওনার চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখি উনি কেমন যেন নেশা ধরা চোখে তাকিয়ে আছেন। দুহাত দিয়ে নিজের চোখ দুটো কষলে নিলাম, আসলে এটা আমার স্বপ্ন না সত্যি। হুট করে উনি তার এক হাত দিয়ে আমার কোমরটা জড়িয়ে ধরলেন। আমি আরো ওনার কাছে চলে এলাম, আর এক হাত দিয়ে আমার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিচ্ছেন। এবার ওনার দিক তাকাতেই খুব লজ্জা লাগছে। উফ, কি যে করি! ভাইয়ার হঠাৎ কি হলো বুঝতেও পারছি না। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, এত চেষ্টা করছি কিন্তু কিছু বলতে পারছি না। কিরে, অমন করে তাকিয়ে আছিস কেন? ভাইয়ার কথায় কেমন যেন কেঁপে উঠলাম, তবুও কিছু বলতে পারছি না, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাইয়া মুচকি হেসে বললেন, পূর্ণিমার সন্ধ্যায় আমার মায়াবিনীকে পেতে মনটা আরো উদাস হচ্ছে। রূপসাগরের পাড়ে উদাসী মনটাকে তার ভালোবাসায় মুড়ে দিতে ব্যাকুল এ হৃদয়। এই কথাটার আগাগোড়া কিছু না বুঝতে পারলেও আহান ভাইয়ার মুখে কথাটা শুনতে বেশ ভালো লাগলো। ভাইয়া মুচকি হেসে আমার ঘাড়ে ওনার মুখটা আচমকা ডুবিয়ে দিল।
আমার সারা শরীর কেমন যেন বিদ্যুৎ শটের মতো করছিল। আর ভাইয়া ক্রমাগত তার ঠোঁট আর নাক আমার ঘাড়ে ঘুষতে লাগলেন। এদিকে আমার মনে হচ্ছে আমার সব ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দিবে। হঠাৎ মনে হলো দরজা তো খোলা, কেউ যদি দেখে ফেলে। কথাটা ভাবতেই ভাইয়াকে খুব জোরে বললাম, কি করছেন ভাইয়া, আপনার মাথা ঠিক আছে? বলেই ঝাঁকি দিলাম। তখন উনি মুখ উঁচু করে এদিক ওদিক দেখে মুখটা ঝাঁকি দিয়ে আমার দিকে একটু তাকালেন। তারপর আমার হাতটা ধরে তার কাছে এনে বললেন, এই মিহু, তোর শরীর থেকে এত বাজে গন্ধ বের হচ্ছে কেন? গোসল করিসনি বুঝি? যা গোসল করে আয়। বলেই হনহন করে চলে গেল। 1 মিনিটও দাঁড়ালেন না। এটা কি হলো? সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তার মানে কি আমি স্বপ্ন দেখছিলাম? কিন্তু সে যাই হোক, অত ভেবে কাজ নাই। সত্যি কি শরীর থেকে বাজে গন্ধ আসছে? আমি তো বাসায় এসে ফ্রেশ হলাম। থাক, ভাইয়া যখন বলছে তখন হবে হয়তো। রাত হয়েছে তো কি হয়েছে? এই রাতে ফ্রেশ হয়ে চুলগুলো আঁচড়ে আকাশি রঙের একটা জামা আর সাদা রঙের প্লাজো আর ওড়না পরে ভাইয়ার সামনে দিয়ে ঘোরাঘুরি করেছি আধ ঘন্টা যাবত। কিন্তু ভাইয়া একবারও আমার দিকে ফিরেই তাকালেন না। আরো খেয়ে দিয়ে চলে গেলেন, একবারও বললেন না। তাহলে কি ওইটা মিথ্যা ছিল? কি জানি, হতে পারে। কনফিউজড। ভালো লাগে না। ওরে বাবা, যাক এবারের মতো বেঁচে গেছি। ছি ছি, কি করছিলাম? মন চাচ্ছে নিজের গালে নিজেই 2টা থাপ্পড় মারি। নিজেকে কন্ট্রোল করতেও পারি না। মিহু যদি বাড়িতে বলে দেয় বা কিছু বুঝতে পারে, কি যে করি। কিছুদিন ওর সামনে যাব না ভাবছি। আজ কি যে হচ্ছে, ওর কাছে গেলেই সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। শুধু মন চাচ্ছে ওকে কাছে পেতে। কি যে করি। কথাগুলো মনে মনে আওড়াতে আওড়াতে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি, ও শিট, 3টা বাজে। এখনো ঘুম তো ঘুম, ঘুমের ঘও আসছে না। কেমন কেমন যেন লাগছে। মাকে বলতে ইচ্ছা হচ্ছে, মা আমার বউ বউ পাচ্ছে, তা শুধুমাত্র মিহুকে লাগবে আর কাউকে না। আজ 15 দিন হয়ে গেল, আমি এখনো কনফিউজড হয়ে আছি। এর ভেতর একদিনও আহান ভাইয়ার সাথে কথা হয়নি। আমি বলতে চাইলেও আহান ভাইয়া বলেনি। বেশ রাগ হচ্ছে। তবে এই 15 দিনে 15টা চিঠি পেয়েছি। সব কথাই তার বেশ ভালো লাগেছে। সে যাই হোক, সেদিন রাতের কথা কিছুতেই ভুলতে পারছি না। ধেত, আর এই মৌ কই গেল? আমি আর কত সময় একা একা বসে থাকবো? ক্লাস যেতে হবে তো। কিন্তু মেয়েটার কোনো খবরই নেই। চুপ কেন শালি? মানে মিহুকে চিঠি দেওয়ার সময় তুমি কাল দেখে ফেলেছো, তাই না মৌ? কি হলো, চুপ কেন বলো? দেখছি। তো এখন তোমার কাজ হলো আমাকে সাহায্য করা, বুঝলা? আমি যা বলবো তাই করবা, আর মিহু যেন জানতেও না পারে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। মিহি আমার জন্য ওয়েট করেছে। যাবে তো অবশ্যই, তবে সময় হলে কাজটা ঠিকঠাক করবে, বুঝছো? তা না হলে সারাদিন রোদে দাঁড়িয়ে থাকবা, বুঝলা? আচ্ছা আমি যাই। ওই শাকচুন্নি, কই ছিলি? চল, ক্লাস শুরু হয়ে গেছে মনে হয়। চল। আমরা পেছনে ফিরতেই দেখি আহান দাঁড়ানো। শোন মিহি, বলেন। কথা আছে তোর সাথে। ফুচকা খাবি? কিন্তু ক্লাস? ওই থেকে এলো রে আমার বিদ্যাসাগর, চল। ভাইয়াকে আর না করলাম না, কারণ ফুচকা আমার খুব ভালো লাগে। আর ফ্রিতে হলে সবকিছু একটু এক্সট্রা ভালো লাগে। আহান ভাইয়া, আমি আর পাশে মৌ, 3 জন হাঁটছি নদীর পাশ দিয়ে। আহান ভাইয়া আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। আর আমারও খুব ভালো লাগছে আহান ভাইয়ার সাথে ঘুরতে। আমি মিহির সাথে কথা বলার সময় মৌকে ইশারায় বললাম মৌয়ের পা দিয়ে মিহির পা বাঁধিয়ে দিয়ে মিহিকে ফেলে দিতে। মৌ করবে না বলছে। কিছু সময় পর মৌ আমার ভয়ে রাজি হয়ে যায়। মিহির পা মৌয়ের পায়ে বেঁধে গিয়ে পড়ে যায়। ও মাগো, ওই মৌয়ের বাচ্চা, হাঁটতে পারিস না বুঝি? ওঠা, আমাকে ব্যথা লাগছে। তুই দেখে হাঁটতে পারিস না? আয় মিহু, তোকে আমি ওঠাচ্ছি। তুই মনে হয় হাঁটতে পারবি না, আমি তোকে কোলে নিচ্ছি। বলেই আহান ভাই আমাকে কোলে তুলে নেয়। তারপর ফুচকা খেয়ে সবাই বাসায় চলে গেলাম। তুমি কেমন করে তাকাও, মনে হয় যেন হারিয়ে যাচ্ছে তোমার ওই 2 চোখের অতলে। ইচ্ছা করছে তোমার ওই মায়াবী নয়নে হারিয়ে যায়, মিলেমিশে একাকার হয়ে তোমার স্পর্শে। এই চিঠিবাচের চিঠিগুলো পড়তে বেশ ভালো লাগে আমার। এ কয়দিনে অভ্যাস হয়ে গেছে। কিন্তু আহান ভাইয়া, উনি এই কয়দিন এমন একটা ভাব করছেন, মনে হচ্ছে ভাইয়া আমাকে ভালোবাসে। আমি কিছু বুঝতেছি না, তবে আমার মাথায় কিছু ঢুকছে না। ধেত, ভালো লাগে না। ইদানিং কলেজটাও কেমন রসকসহীন হয়ে উঠেছে। কিছুদিন আগেও খুব ভালো লাগতো কলেজটা। খারাপ লাগার একমাত্র কারণ হলো আহান ভাইয়ার পড়া শেষ হয়ে গিয়েছে। তারা এখন আর কলেজে যায় না। মার কাছে শুনেছি ভাইয়া নাকি তার আব্বুর বিজনেসের কাজে মন দিবে। তার মানে এখন আর দেখা হবে না। কত ভালোই না ছিল সে কয়টা দিন, না ভোলা যাবে না।
কখনোই ভুলতে পারবো না আহান ভাইয়ার সাথে ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া, মৌ আর ভাইয়ার সাথে চোখ বেঁধে কানামাছি খেলাম। আচ্ছা ভাইয়া তো গম্ভীর একটা মানুষ, তাহলে এই কয়দিন এত পরিবর্তন কেন? না, আর এসব ভাববো না। একতরফা ভাবলে শুধু প্রশ্ন এসে জমাট বাঁধে, তার উত্তর খুঁজে পাওয়া যায় না। যাই একটু ছাদে যাই। ছাদে যেতেই দেখি উকি ঝুঁকি দিচ্ছে চোরের মতো। ওই, এখানে কি করছিস রে তুই? ও আপু তুমি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু তুই এখানে কি করছিস? আরে আপু আসতে বলো, তুমি জানো না পাশের বাসায় নতুন ভাড়াটি আসছে? কই না তো। আসছে তো, কি হয়েছে? একটা লাড্ডুস ছেলেও আসছে। লাড্ডুর ছেলে মানে কি? হাঁটাচলা করতে পারে না নাকি? কি যে বলো আপু, তুমি কোন জগতে থাকো? লাড্ডুস মানে হলো কিউট। জানতাম না তো। তুমি তো কিছুই জানো না, শুধু শুধু বড় হইছো। বিরমি শাক খাবা, বুদ্ধি বাড়বে। ওই তুই খা বুঝলি, কিন্তু এখানে কি করছিস তাই বল। ছেলেটা এই সময় ছাদে থাকে, তাই খুঁজতেছি। জানো, কাল ছাদে এসে জিম করছিল। ও কি মাসল! ওই দাঁড়া দাঁড়া, তুই কি ওই ছেলের প্রেমে পড়ে গেছিস? আপু, এই আমার 56 নম্বর ক্রাশ। লাজুক লাজুক মুখ করে বলেই চলে গেল। ওর কথা শুনে আমার ছাদ থেকে লাফ দিতে মন চাচ্ছে। আমার এখন পর্যন্ত একটা ক্রাশও হলো না। আহান ভাইয়াকে ভালোবাসি, কিন্তু সে আমার ক্রাশ কিনা তা জানি না। বুঝি না এই বাদর মেয়েটা বড় হয়ে কি হবে। ছোট মার কপালে দুঃখ আছে। আজ আহান ভাইয়ার বার্থডে, সবাই ওদের বাসায় এসে হাজির। খুব বড় করে পার্টি দিচ্ছে খালামণি। আজ আমি মেরুন কালারের একটা শাড়ি পরেছি, সাথে হালকা সেজেছি। অর্পা আমাকে দেখে বলছে, আপু তুমি আমার 57 নাম্বার ক্রাশ, তবে তুমিই একমাত্র মেয়ে ক্রাশ আমার। তোমাকে খুব সুন্দর লাগছে। আর আহান ভাইয়া হালকা গোলাপি রঙের শার্ট পরেছে, সাথে কালো প্যান্ট। ফর্সা চেহারায় গোলাপি রংটা তার সাথে খুব ভালো মানিয়েছে। তবে আহান ভাইয়ার চোখ দুটো লালচে হয়ে কেমন যেন লাগে। উফ, খুব সুন্দর লাগছে তাকে। আজ অনেক মানুষ আসছে আহান ভাইয়ার বার্থডেতে। তার বাবার বিজনেস পার্টনাররাও তার পুরো ফ্যামিলি নিয়ে আসছে। আর খালামণি ওই লোকের মেয়েটাকে নিয়ে বেশি মাতামাতি করছে। বেশ রাগ হচ্ছে আমার। মেয়েটার কি যেন নাম বললো? হ্যাঁ, মনে পড়েছে, মেয়েটার নাম আরা। এটা আবার কেমন নাম, আরা? আচ্ছা, আজ আহান ভাইয়া আমার দিকে তাকাচ্ছে না কেন? ভাইয়া কি ওই মেয়েটাকে চেনে? ধেত, আমি যখনই কিছু ভাবি তখন শুধু ভুরি ভুরি প্রশ্ন এসে জড়ো হয়, আর তার কোনো উত্তর খুঁজে পাই না। এর মাঝেই হাতে টান পড়ে। পাশ ফিরতেই দেখি আহান ভাইয়া ইশারা দিয়ে বলল ওয়াশরুমের দিকে যেতে। আমিও গেলাম। কি হয়েছে ভাইয়া, আপনি এভাবে এগোচ্ছেন কেন? আর ডাকলেনই বা কেন? বলতে বলতে ভাইয়া আমার খুব কাছে চলে আসছে। আমার মুখের দিকে একটু ঝুঁকে এসে বলল, এই, তোর নাভিটা তো খুব সুন্দর, আগে তো খেয়াল করিনি। আমি চোখ বড় বড় করে বললাম, আপনি আমার নাভি দেখলেন কি করে? অমনি ভাইয়া আরেকটু কাছে এসে আমার কোমরে তার হাত লাগালো। আমি কেঁপে উঠতেই তিনি বলল, তোর পেট বের হয়ে আছে, এইভাবে সবাইকে তোর পেট দেখাস তাই না? সবাই তো আমার মতো প্রেমে পড়ে যাবে। বলেই মুচকি হাসলো। তার হাসিটাও আজ আমার কাছে খুব ভালো লাগছে। কি বললো বুঝতেছি না, কেমন যেন লজ্জা লাগছে। লজ্জায় মাথা নিচু করে ফেললাম। অমনি মাইকের আওয়াজ পেলাম, সবাইকে ডাকছে। কি যে বলা হবে। ভাইয়া ততক্ষণে চলে গিয়েছে, আমিও চলে গেলাম। গিয়ে দেখি খালুর এক পাশে আরা নামের মেয়েটা দাঁড়ানো, আর তার পাশে আহান ভাইয়া। কেমন একটা খটকা লাগলো। খালু এবার বলল, আমার একমাত্র ছেলের সাথে আমি আরা মামুনির বিয়ে দিতে চাই খুব শীঘ্রই। আরা আমার বিজনেস পার্টনার আর আমার প্রিয় বন্ধুর মেয়ে। কথাটা শুনে সবাই খুব খুশি হলো। হাততালির আওয়াজ হলো। কিন্তু আমি এক নজরে আহান ভাইয়ার দিকে তাকিয়ে আছি, আর ভাইয়াও আমার দিকে তাকিয়ে আছে। কি হলো এটা? আমি কি মিহুকে পাবো না? বাবা তো একবার আমাকে বলতেই পারতো, কিছু বললো না। এটা হতে পারে না। আমার মিহু আমাকে ভালোবাসে। আর এদিকে আমার আব্বু বিয়ের দিন তারিখও বলে দিয়েছে। মাত্র 15 দিন পরে আমার আর আরার বিয়ে। এটা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। কি করব আমি? বাবার বিরুদ্ধে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এদিকে মিহুর দিকে তাকাতেই খুব কষ্ট হচ্ছে। মিহুর চোখ দুটো ছলছল করছে, মনে হচ্ছে এখনই পানি পড়বে হয়তো। এই কয় মাস মিহুর অনেকটা কাছে চলে গিয়েছি। না, এভাবে মিহুকে ভোলা সম্ভব না। হয়তো আহান ভাই আমাকে কখনো ভালোই বাসেনি। আচ্ছা, আমি ওনাকে দোষ দিচ্ছি কেন? উনি তো কখনো বলেনি আমাকে ভালোবাসে। তাহলে বিয়ে করতেই পারে। আমারই ভুল, নিজের মনে আমি একটু বেশি ভেবে ফেলেছিলাম। আসলে যা হওয়ার নয় তা কি কখনো হয়? কিন্তু আমি কি পারবো নিজেকে সামলাতে? না, আর দাঁড়াতে পারছি না। মাথাটা কেমন যেন ঘুরপাক খাচ্ছে। ছাদের চারপাশটা রাতে বরাবরই আমার ভয় লাগে, তবে আজ কিছুতেই ভয় লাগছে না।
আজ ছাদ থেকে লাফ দিতেও কষ্ট হচ্ছে না, মন চাচ্ছে সবকিছু ছেড়ে বহুদূর চলে যাই। পার্টিতে খাওয়ার সময় আরা আহান ভাইয়ার কাছে বসেছিল, ব্যাস আর খাওয়া হলো না আমার। এইটুকুতেই এত কষ্ট লাগছে। আর তো বাকি সময় পড়ে আছে, আহান ভাইয়ার বিয়ে হবে, ফুলসজ্জা হবে, বাবু হবে। না না, আর ভাবতে পারছি না। মেয়েটা আহান ভাইয়ার সাথে একটু কথা বলছে, তাই আমার সব শেষ হয়ে যাচ্ছে। আর সেখানে ফুলসজ্জা, বাচ্চা, না এই আমি মেনে নিতে পারবো না। এগুলো ভেবেই খুব কান্না পাচ্ছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ অর্পা এসে বলল, আরে আপু, এমন মুখ করে চোখ বুজে কি ভাবছো? তুই এত রাতে এখানে কি করিস? আজ না আহান ভাইয়াকে সেই লাগছিল, মন চাচ্ছিল বলি বাবু খাইছো নাকি আমি খাওয়াই দিব। উফ, আমি বাঁচি না আমার জ্বালায়, আর এই মেয়েটা আছে ওর উল্টো পাল্টা চিন্তা ভাবনা নিয়ে। এই কিসব ফালতু কথা বলছিস? তোর মাথা ঠিক আছে? আছে, তবে ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেল, এটা মেনে নিতে কষ্ট লাগছে। তাই ঠিক করছি নতুন ভাড়াটিয়া ছেলেটার সাথেই এবার লাইন মারবো। ওই তো আমার ক্রাশ, জানো আপু, ওর জন্য একটা কবিতা লিখছি। এই বাচালটার কথাগুলো একটুও ভালো লাগছে না, তবুও কিছু বলতেও পারবো না। কিছু বললে মা এসে আমাকেই বকবে। সবার ইনোসেন্ট গার্লস অর্পা যে, ধুর, কিছু ভালো লাগে না। ও আপু শোনো না, বল। তোমায় খুঁজি রোজ আমি, কাঁচা মরিচ ওগো তুমি, মেঘের পিঠে ভেসে ভেসে নদীতেই পড়ি রোজ, পাবো কি তোমার মন্ডুর খোঁজ। চুপ কর, কিসব লিখছিস এগুলা? তুই কি ওই ছেলেটাকে এই লেখাগুলো দিবি নাকি? কালই দিব। লাস্টে কি লিখছিস ওটা? মুন্ডু মানে কি জানিস, ছাগল কথাকার? না আপু, মন চাইলো তাই দিলাম। ওই নাইনে পড়িস, মুন্ডু মানে জানিস না? মাথা, বুঝলি ছাগল, মাথা। এবার পড়ে দেখ কি লিখছিস। আর কেউ কারো কাঁচামরিচ হয় নাকি গাধা? ও আপু, আমি তো মিলানোর জন্য লিখছি। এই যা পারিস কর, আমি যাই ঘুমাবো। বলেই চলে আসলাম, কারণ এই প্রেম পাগলের সাথে বকবক করতে একটুও মন চাচ্ছে না। ভেবো না, তুমি হয়েছ বহিষ্কৃত। আমার গল্পে তুমি চিরকাল স্বীকৃত। তোমার চোখে আমি দেখেছি মেঘের ঘনঘটা। তোমাকেই আমি চাই, আর তোমাকে আমি আমার করে ছাড়বো। ঘুমিয়ে পড়ো মেহু পাখি। অর্পার সাথে কথা বলে রুমে এসে দেখি বেডের উপর এই কাগজটা ভাঁজ করাম। আজব, এই চিঠিবাজ কি করে জানলো আমার মন খারাপ? এটা কোনোভাবে আহান ভাইয়া না তো? কিন্তু ওনার তো বিয়ে, এটার কি হবে? এমনিতে ঘুম আসছে না, আর এই চিঠিটা পাওয়ার পর ঘুম তো হারিয়ে গেল। ভালো লাগে না। কি জানি মিহু কি ঘুমিয়ে পড়েছে নাকি জেগে আছে। হয়তো জেগে আছে। এরই মাঝে আমার ফোনটা বেজে ওঠে। হ্যালো। হাই, কি করো? ঘুমাওনি এখনো? হবু বউয়ের কথা ভাবছো বুঝি? চিনলাম না, কে আপনি? এত তাড়াতাড়ি ভুলে গেলে? আরা বলছি। ও, আমি নিজেই তোমাকে কল করলাম, আর তুমিও ও বলছো? অনেক সুইট আর ইনোসেন্ট তুমি। এই মেয়েটার কি লজ্জা নাই? নিজেই ফোন করেছে, কথা বলতে একটু মন চাচ্ছে না। আচ্ছা, আমার নাম্বার কোথায় পেয়েছো? এটা কোনো প্রশ্ন হলো? হবু বউয়ের সাথে কথা বলছো তুমি, বুঝলা? আজ আহান ভাইয়াকে বলবো আমার মনের কথা, বলেই ছাড়বো। আমার খুব কষ্ট হচ্ছে। নাম্বার ডায়াল করে কি হলো, ব্যস্ত বললো কেন? এত রাতে ভাইয়া কার সাথে কথা বলছে? ওই আরার সাথে না তো? এবার মনে হচ্ছে আমার কলিজাটা ছিঁড়ে যাবে। উফ, এই মেয়েটা এত বক বক করতে পারে, কি আর বলবো। কে ফোন করেছিল এর মাঝে আবার? নাম্বারটা দেখি মিহির কল। ও শিট, মিহি কল দিছিল আর ব্যস্ত পাইছে। না, এটা হতে পারে না। আচ্ছা আরা, এখন রাখি, পরে কথা বলবো বলে ফোনটা কেটে দিয়ে আমার মিহু পাখিকে কল করলাম। কি হলো, মিহু ফোন ধরছে না কেন? ভালো লাগে না। ও কি ভুল বুঝলো? এটা কি করলাম আমি? আরার সাথে কেন কথা বললাম? আজ 5-5টা দিন হয়ে গেছে রুম থেকে বের হচ্ছি না। কেউ তেমন খবরও নিচ্ছে না, সবাই ভাইয়ার বিয়ে নিয়ে ব্যস্ত। সেদিন রাতে কতবার ফোন দিল ভাইয়া, হয়তো ধরা উচিত ছিল। আর ধরে কি বা বলতাম? ভাইয়া তো ওই আরাকে বিয়ে করতে রাজি। আর এই 5 দিন ভাইয়াও আসেনি, একটাবার খোঁজও নেয়নি। হঠাৎ মৌয়ের কলে ফোনটা বেজে উঠলো, অনিচ্ছা সত্ত্বেও ধরলাম। হ্যালো। তুই কই? এ কয়দিন ফোন ধরিসনি কেন? এমনি। কি হয়েছে তোর? মন খারাপ কেন? ফোনে বলা যাবে না। তাহলে কলেজে আয়। না রে, ভালো লাগছে না। তুই কলেজে আসবি? আমি অত কিছু জানি না। আচ্ছা, যাবো। কলেজে গিয়ে আমি মৌয়ের সাথে কথা বলতেছি। মিহি চল তো। পেছন ফিরে দেখি আহান ভাইয়া মুখ কালো করে দাঁড়িয়ে আছেন।
ওনার মুখ দেখে বুকের ভেতর ছ্যাদ করে উঠল। কোথায় ভাইয়া? আসলে আমি এই বিয়েটা করব না। কি? কথাটা শুনে মনে মনে খুব খুশি হলাম। আমি একজনকে ভালোবাসি, তাকেই বিয়ে করব। বাড়িতে পরে জানাবো। তোরা দুজন বিয়েতে সাক্ষী হবি। আর কোনো প্রশ্ন করিস না, চল। কথাটা শুনে মৌয়ের বড় বড় চোখগুলো পুরো রসগোল্লা করে ফেললো। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুব শখ খেয়েছে। আর আমার মনে এতক্ষণ লাড্ডু ফুটছিল, কিন্তু আহান ভাইয়ার এই কথাটা শুনে আমার মনের লাড্ডুগুলো হাওয়ায় মিলিয়ে গিয়েছে। ভাইয়া আসলে তুই তো কখনো বলিসনি তোর গার্লফ্রেন্ড আছে। এইটুকু কথা বলতেই আমার গলা আটকে আসছে, খুব কষ্ট লাগছে। মনে হচ্ছে বুকটা ফাঁকা ফাঁকা লাগছে। আমার কথায় আহান ভাইয়া আমার দিকে সরু চোখে তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। আর কোনো কথা বলার সাহসও হলো না আমার। এদিকে মাথায় বহু চিন্তা নিয়ে বসে আছে মৌ। আমাদের নীরবতার মাঝেই আহান ভাইয়ার কিছু বন্ধু এসে হাজির হলো, হাতে অনেকগুলো ব্যাগ। আর আমি উকিঝুঁকি দিয়ে দেখছি কোনো মেয়েকে দেখা যায় কিনা তাদের সাথে। তাদের দেখে আহান ভাইয়া এগিয়ে গিয়ে কি যেন ফিসফিস করছিল। হে আল্লাহ, তুমি কখনো আমার সহায় হও না কেন? এটা কি করলা? আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলাম তার বিয়েতে সাক্ষী হতে হবে? এই চাপটা একটু বেশি হয়ে যাচ্ছে না আমার জন্য? আহান ভাইয়া মৌকে গিয়ে বলল, এই নাও, এটাতে একটা শাড়ি আর কিছু জিনিস আছে। মেয়েকে সাজিয়ে নিয়ে এসো। এমন কথা শুনে মৌ হাঁ হয়ে গেল। আর কথাটা শুনে আমার চোখ দুটো যেন বের হয়ে আসতে লাগলো। এটা কি হচ্ছে? আহান ভাইয়া কি বললো এটা? আহান ভাই আমাকে কোনো কথা বলতে না দিয়ে মৌয়ের সাথে পাশের রুমে পাঠিয়ে দিল। দেখেছো, নিজে বিয়ে করবে বলে তার বউকে আমি সাজাবো। আর আগে কত হেল্প করেছি ভাইয়ার, কিন্তু আমাকে একটা আটানার চকলেটও খাওয়ায়নি। বিড়বিড় করে বলল মৌ। হঠাৎ আহান ভাইয়া মৌকে ডাক দিয়ে বলল, এই নাও, এটাতে তোমার জন্য একটা জামা আছে। জামার প্যাকেটটা পেয়ে মৌয়ের মন ভালো হয়ে গেল। আমি কিছু বুঝে উঠতে পারছি না, কি থেকে কি যে হয়ে গেল। বাবা মাকে না জানিয়ে আমরা বিয়ে করে ফেলেছি। বাসায় গেলে কি হবে আল্লাহই জানে। আজ আমাকে বউ সাজে দেখে আহান ভাইয়া আমার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে। ধুর, এখনো কেন ভাইয়া বলতেছি। আহানকেও সুন্দর লাগছে, কিন্তু আহানের দিকে তাকাতে খুব লজ্জা লাগছে আমার। কিরে, বসে থাকবি নাকি শ্বশুর বাড়ি যাবি? না মানে আসলে কি সব বলছিস? চল, বাড়ি যাবি। যা হবার তাই হবে। উফ, কি হলো? ডায়েরিতে আর কিছু নেই কেন? ধেত, ভালো লাগে না। মা তো ডায়েরিটা পড়তেই দেয় না কখনো। মা চলে আসলে ঝামেলা হবে। তার মানে এটা মা আর বাবার লাভ স্টোরি। আহানা, কি করছিস তুই? আহানা মায়ের ডাকে পিছন ফিরে তাকাতেই দেখে তার মা খুব শক্ত মুখে দাঁড়িয়ে আছে। কি করবে বুঝতে না পেরে শুধু বলল, মা, আমার বাবা কোথায়? আমি বাবার কাছে যাব। মিহি বুঝতে পারে আহানা ডায়েরিটা পড়েছে, তাই রাগী সুরে বলল। তুমি আপাতত তোমার রুমে যাও। আহানা আর কথা বাড়ালো না, চলে গেল। ছোট থেকে কখনো ও ওর মাকে হাসতে দেখেনি। তবে ডায়েরির ওই কিশোরী মিহি খুব হাসি খুশি একটা মেয়ে ছিল। কিন্তু এখন তার মা এমন কেন হয়ে গিয়েছে? আর তার বাবাও বা কোথায়? আহানা চলে যাওয়ার পর সেই 15 বছর আগের স্মৃতিটা মনে পড়ে গেল ডায়েরিটা দেখে। আহান সোজা তাকে আহানদের বাসায় নিয়ে যায়। সবাই জানাজানির পর মিহির বাসার লোকও আসে। অনেক ঝামেলা হয়, এমনকি ডিভোর্স দেওয়ার কথাও উঠে, কিন্তু আহান কখনোই রাজি হয়নি। এক পর্যায়ে তাদের সবাই মেনে নেয়। খুব ভালো চলছিল টোনাটনির সংসার। 2 বছর ধরে আহান আর মিহির খুব ভালো সংসার চলতে থাকে। মিহি কখনো কল্পনাও করতে পারেনি আহান তাকে এত ভালোবাসে। মাঝে মাঝে আবার নাক ফুলিয়ে বসে থাকতো, এটা ভেবে যে আহান তাকে কেন বলেনি। আগে বললে বিয়ের আগে প্রেম করতে পারত। মাঝে মাঝে অর্পাও আসতো তাদের বাসায়। তবে অর্পার উল্টাপাল্টা গল্প শুনে বেশ মজা নিত আহান আর মিহি। কিন্তু মাঝে মাঝে আহানের ভীষণ মাথা ব্যথা করত। কখনো কখনো সেন্সলেসও হয়ে যেত। তবে এত সুখের কারণে কখনো এ বিষয়ে গুরুত্ব দেয়নি তারা কেউ। এর মাঝে মিহি মা হওয়ার সুখবর পায়। আহান তো খুশিতে আত্মহারা হয়ে যায়। দেখতে দেখতে মিহির ডেলিভারির সময়ও চলে আসে। আহান বেবি হওয়ার আগেই বেবির জন্য ছোট ছোট কাপড় খেলনা কিনে আনে আর বলে, জানো মিহি, আমার খুব মন চায় ছোট ছোট হাত দিয়ে কেউ আমাকে জড়িয়ে ধরবে, কখনো আদর দিবে, আদো আদো কথায় আব্বা আব্বা বলবে। খুব মন চাচ্ছে বেবিটাকে দেখতে, ওকে শুয়ে দিতে। আফসোস, মেহির ডেলিভারির দিন সকালে মেহিকে হসপিটালে নিয়ে যাওয়ার পর আহানের হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়, আর তা থামতেই চাচ্ছিল না। এদিকে মিহিকে ওটিতেও নিয়ে যাওয়ার সময় হয়ে যায়। মিহিকে নেয়ার সময় আহানের খুব কান্না পাচ্ছিল। মিহি যদি আর না বাঁচে, যদি আহানকে আর দেখতে না পারে। কত শুনেছে বাচ্চা হওয়ার সময় মারা যায়।
একটাবার ভালোবাসার মানুষের সাথে দেখাও করতে পারলো না আহান। তবে হ্যাঁ, ভাগ্য মিহি আর তার বাচ্চাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখে, তবে কেড়ে নিয়েছিল আহানকে। মিহিকে ওটিতে নেওয়ার পর আহান সেন্সলেস হয়ে যায়। ওখানে ভর্তি করার পর জানতে পারে আহান মারা গেছে। ওর ব্রেনে খুব বড় একটা টিউমার ধরা পড়ে। এতদিনের মাথা ব্যথা আর সেন্সলেস হয়ে যাওয়াটা সবাই দুর্বলতা ভেবে খেয়াল করেনি। সেই পুরনো কথা ভেবে মিহিরের আজ সব শেষ করে দিতে ইচ্ছে করছে। একটা মেয়ে জানে তার সন্তান যেদিন জন্ম নেয় সেদিন স্বামীকে হারানোটা কতটা কষ্টের। সেদিনই মিহির আর বাঁচার ইচ্ছে ছিল না, শুধু আহানার দিকে তাকিয়ে বেঁচে আছে। উপরওয়ালা তাকে অনেক কষ্ট দিয়েছে। এসব ভাবতে ভাবতে মিহি আর একটা ডায়েরি বের করলো। সেটা ছিল আহানের। আহানকে পাওয়ার পর মিহি সেই চিঠিবাসটার কথা ভুলেই গেছিল। আহান মারা যাওয়ার পর মিহি আহানের ডায়েরিটা খুঁজে পায় এবং তার ভিতরে মিহিকে নিয়ে লেখা অনেক অনুভূতিও খুঁজে পায়, যেগুলো তার পাওয়া চিঠিগুলোর মতো লেখা, যা আহান বাম হাত দিয়ে লিখেছে। মিহিরের মাঝে মাঝে মনে হতো মিহির থেকে আহানই ওকে বেশি ভালোবাসে। এখন মিহিরের কাছে এই চিঠিগুলোই সবকিছু, যা পড়ে মনটা ভালো হয়ে যায় মিহিরের।